নমস্কার, আমি সুপ্রিয়। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আজকে বং টেলিস্কোপের হরর অডিও সিরিজ 100তম এপিসোডে পা দিয়েছে। তাই আজকের এই এপিসোডটা একটু স্পেশাল। আজকে আমি আপনাদের সামনে ঘটনাটি পাঠ করে শোনাবো। আজকের ঘটনাটা একটা কারিন জিনকে নিয়ে, আর এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে রাশেদ আনসারি। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি অবশ্যই আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, তত বেশি ভৌতিক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। আজকে বং টেলিস্কোপের হরর অডিও সিরিজ 100তম এপিসোডে পা দেওয়ায় আমি আপনাদের সামনে এখন পাঠ করে শোনাবো। এটা একটা স্পেশাল এপিসোড, মানে প্রথমবার লাইভ আমি আপনাদের সামনে ঘটনা পড়ে শোনাবো বা পাঠ করে শোনাবো। শুরু হচ্ছে আজকের এই ভয়ঙ্কর কারিন জিনের ঘটনাটি। দাদা, আমি রাশেদ আনসারি। আমি তোমার প্রতিটা ঘটনা শুনি, আর আজ আমি আমার জীবনের একটা ঘটনা তোমার সাথে শেয়ার করতে চাই। এটা কোনো সাধারণ ঘটনা না, এটা আমার জীবনের খুবই অন্ধকার একটা অধ্যায়। রাশেদ ভাই যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছে, আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরবো। একটা বাস্তব অভিজ্ঞতা যা ধীরে ধীরে তাকে টেনে নিয়ে গেছিল এক ভয়ঙ্কর অজানা জগতের দিকে। আমার নাম রাশেদ আনসারি, বয়স 28। আমি ভাড়া থাকি পার্ক সার্কাস এলাকায়, একটা পুরনো 3তলা বিল্ডিং। নামটা এখানে গোপন রাখছি। বাড়িটা খুব কিছু বড় না, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে। এখানে সবসময় যেন একটা চাপা নীরবতা থাকে। আমি আগে এসব কিছুই গুরুত্ব দিতাম না, কিন্তু 2021 সালে নভেম্বর মাসে সবকিছু বদলে যায়। সেদিন ছিল 17ই নভেম্বর, বুধবার। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাত 2:40 আমার ঘুমটা ভেঙে যায়, কারণ আমার মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। চোখ খুলতেই ঘরের আলোটা বন্ধ, শুধু জানলার ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পের আলো ঢুকছে। আর তখনই আমি দেখলাম আমার ঘরের একদম কোণে একটা অন্ধকার ছায়া দাঁড়িয়ে আছে। ওটা ওটা কোনো মানুষ না, ওটা কোনো আকারও স্পষ্ট না, কিন্তু ওটা ছিল, ছায়াটা ছিল। আমি উঠে লাইটটা জ্বালালাম, কিন্তু কিছুই নেই। আমার হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি অত কিছু না ভেবে আবার ঘুমিয়ে পড়ি। কিন্তু বিশ্বাস করুন, সেই রাতের পর থেকে আমি আর আগের মতো কখনো ঘুমাতে পারিনি। 19 নভেম্বর রাত প্রায় 1টা। আমি বাথরুমে যাই। আমাদের বাথরুমটা একটু পুরনো, দেওয়ালে পেইন্ট উঠেছে, আর মাঝখানে একটা বড় আয়না। আমি হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকালাম, আর তখনই আমার মনে হলো আমার রিফ্লেকশন একটু দেরিতে নড়ছে। আমি মনের ভুল ভেবে ঘরে ফিরে আবার শুয়ে পড়ি। তখন ছিল সময় রাত 3:05। হঠাৎই আমার কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস লাগে, আর একটা খুব ধীর কর্কশ গলা। রাশেদ, এই রাশেদ, আমি তো সবসময় তোর সাথেই আছি। আমি ভয় পেয়ে যাই, কিন্তু ঘরে কেউ নেই, কিন্তু আমি পরিষ্কার শুনেছি। আর এই ঘটনাটি ঘটার পর আমি এতটাই ভয় পেয়ে যাই যে ভয় আমি পরের দিন তপসিয়ার এক মোল্লার কাছে যাই। নাম ছিল হাফিজ কাশেম সাহেব। আমি সব খুলে তাকে বলি। তিনি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে তিনি যা বললেন সেটি শোনার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, তোমার সাথে কারিন জিন জুড়ে গেছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, কারিন জিন? এটা আবার কি জিনিস? এবং তিনি বললেন, প্রতিটা মানুষের সাথে একটা করে জিন থাকে, যাকে বলে কারিন। ওটা তোমার শ্যাডো, তোমার খারাপ চিন্তা, ভয় সবকিছু বাড়িয়ে দেয়। আমি জিজ্ঞাসা করলাম, এই কারিন কি ডেঞ্জারাস? সত্যি কথা বলতে আমি এইসব জিন ভূত পেত মানি না, কিন্তু কাশেম সাহেব আমাকে বললেন, যদি ওটা তোমার সাথে কথা বলা বা নিজের অস্তিত্ব প্রকাশ করা শুরু করে, তাহলে বুঝবে ওটা তোমার ওপর ধীরে ধীরে অধিকার নিতে চাইছে। তারপর হাফিজ কাশেম সাহেব আমাকে একটা তাবিজ দেন, আর বললেন, এই তাবিজটা পড়ে থাকবে সবসময়, আর রাত 3টের পর একা জেগে থেকো না। এবং সেই রাতেই আমি তাবিজটা পড়ে ঘুমাতে যাই। কিন্তু রাত ঠিক 3:12 আমার চোখটা নিজে থেকেই খুলে যায়। আমি নড়তে পারছিলাম না। আমার বুকের ওপর কিছু একটা চেপে বসেছে, আর ঘরের কোণে সেই ছায়াটা
আবার দাঁড়িয়ে আছে। এবার ওটা ধীরে ধীরে একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম এটা শুধু দেখা না, এটা শুরু হয়েছে। ও নিজের অস্তিত্ব প্রকাশ করা শুরু করেছে। আর এরপর আমার কিছুই মনে নেই, হয়তো আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি, আমি তখনও ভাবছিলাম হয়তো সবকিছু আমার মনের ভুল। কিন্তু 17ই নভেম্বরের সেই রাতের পর আমার জীবনে যেটা শুরু হয়েছিল সেটা আর থেমে থাকেনি, বরং প্রতিদিন একটু একটু করে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। 25শে নভেম্বর আমি নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে শুরু করি। আগে আমি খুব সোশ্যাল ছিলাম, বন্ধুদের সাথে কথা বলতাম, আড্ডা দিতাম, ক্যাফে হাউসে আড্ডা, গল্প ঠাট্টা সবকিছুই করতাম। কিন্তু হঠাৎই আমি একা থাকতে শুরু করি। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতো না, আর অকারণে রাগ হতো। মা কয়েকবার জিজ্ঞাসা করেছিল, কি রে রাশেদ, কিছু হয়েছে তোর? কিন্তু আমি উত্তর দিতে পারিনি, কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না। একদিন বিকেলে আমার ছোট ভাই রাহুল আমার ঘরে ঢুকলো। রাহুল বলল, দাদা, এই দাদা, তুই ঠিক আছিস তো? কিন্তু আমি হঠাৎই এত জোরে চিৎকার করে উঠি, বের হয়ে যা আমার ঘর থেকে। আমি নিজেই অবাক হয়ে যাই, কারণ আমি কখনো ওর সাথে এমন ব্যবহার করিনি। ও খুবই ছোট, কিন্তু তখনই আমার মাথার ভেতর একটা কণ্ঠস্বর বলছিল, ওদের থেকে দূরে থাক, ওরা তোকে থামাতে চায়। সেই রাতে আমি আবার বাথরুমে যাই আর আয়নার সামনে দাঁড়াই। এবার আমি নড়লাম না, কিন্তু আমার রিফ্লেকশন একটা হালকা হাসি দিল। ওটা আমার দিকে তাকিয়ে ছিল, একটা অদ্ভুত দৃঢ় হাসি, ঠান্ডা হাসি, যেটা আমি করিনি। এই ঘটনাটি দেখার পর আমি কিছুটা ভয় পেলাম, কিন্তু অত কিছু না ভেবে আমি শুয়ে পড়ি। রাত 3:12 হঠাৎই আবার জেগে উঠলাম। আমার শরীরটা তখন একদম নড়ছে না, বুকের ওপর একটা ভারী চাপ। আর তখন আমি স্পষ্ট অনুভব করলাম কেউ হয়তো আমার বুকের ওপর চেপে বসে আছে। আমি চোখ ঘুরিয়ে দেখলাম একটা কালো ছায়া মুখের কাছে ঝুঁকে আছে আর খুব ধীরে ধীরে বলছে, এবার 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 আমি তোর ভেতরে আসব। আর এরপর আমি চিৎকার করি, আমার খিঁচুনি ওঠে। আমার মা বাবা চিৎকার শুনে দৌড়ে আসে। তারপর আমার আর কিছু মনে নেই, হয়তো আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন বেশি দেরি না করে আমার মা আমাকে নিয়ে যায় সেই মোল্লার কাছে, হাফিজ কাশিম সাহেব। তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন। হঠাৎই আমার মুখ দিয়ে এমন কিছু শব্দ বেরোতে থাকে যেটা আমি বুঝতেই পারছিলাম না। ওটা আরবি ভাষার মতো শোনাচ্ছিল, কিন্তু আমি কখনো আরবি জানতামই না। মোল্লা সাহেব হঠাৎই চুপ হয়ে গেলেন। তারপর আমার মায়ের দিকে তাকিয়ে বললেন, ওটা এখন শুধু আর কারিন না, এটা এখন ওর ওপর অধিকার নিতে শুরু করেছে। আমি চিৎকার করে বললাম, আমি আমি তো কিছু করিনি। কিন্তু আমার গলার শব্দটা আমার মতো শোনাচ্ছিল না। এরপর মোল্লা সাহেব আমার মাকে একটা জল পোড়া দেয় আর আমায় নতুন একটা তাবিজ পরিয়ে দেয়। মাকে তিনি বললেন এই জল পোড়াটা প্রতিদিন একটু একটু করে আমাকে খাওয়াতে এবং 15 দিন বাদে আবার আসতে। এবং সেই রাতেই আমি একা ঘরে বসেছিলাম। হঠাৎই আমার মাথার ভেতরে আবার সেই কণ্ঠস্বর, আমাকে আমাকে গ্রহণ কর, আমি তোমাকে শক্তি দেব, সবকিছু তোমার কন্ট্রোলে থাকবে। এবার আমি আর নিতে পারছিলাম না, ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, আয়নার সামনে আবারও গেলাম। এইবার আমার রিফ্লেকশন আমার আগেই কথা বলল, তুই তুই আর আমি আলাদা না, তুই আর আমি একই। আমি তখন বুঝতে শুরু করলাম এটা শুধু ভয় নয়, এটা ধীরে ধীরে আমাকে বদলে দিচ্ছে। আমার ভেতরে কিছু একটা ঢুকে পড়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল আমি থামাতে পারছিলাম না। 30শে নভেম্বর আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎই আমার হাতটা নিজে থেকেই নড়তে শুরু করলো। আমি চেষ্টা করলাম থামাতে, কিন্তু আমি পারলাম না। আমি বিছানা থেকে পড়ে যাই, মাটিতে বসে পড়লাম। আর আমার হাতটা ধীরে ধীরে নিজে থেকেই একটা অদ্ভুত ভাবে চিহ্ন আঁকতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম এটা আমি করছি না। আমি দৌড়ে বাথরুমে গেলাম, আয়নার সামনে দাঁড়ালাম। এইবার আমার রিফ্লেকশন আমার সাথে একদমই মিলছিল না। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু আমার রিফ্লেকশন ওটা হাসছিল। তারপর ওটা ঠোঁট নাড়ালো, কিন্তু শব্দটা আমার কানে এলো মাথার ভেতর থেকে, এখন এখন আমি তোর ভেতরে। আর ঠিক তখনই আমার শরীরটা একদম ফ্রিজ হয়ে যায়। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আর এবার শুধু বুকের ওপর না, পুরো শরীরে একটা ভারী চাপ। আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। আমি চোখ খুলে দেখি সেই ছায়াটা এবার আমার একদম মুখের সামনে। ওই
তুই আমাকে জায়গা দিয়েছিস, এবার আমি থাকবো। এবং তারপরে কিছু আর আমার মনে নেই। আমার যখন সেন্স ফেরে তখন ভোর হয়ে গেছে। পরের দিন সকালে আমি ডাইনিং টেবিলে বসে খাচ্ছিলাম। হঠাৎই আমি থেমে যাই, আমার চোখটা স্থির হয়ে যায়। মা আমাকে ডাকছে, রাশেদ, এই রাশেদ, কি হলো? আমি উত্তর দিচ্ছি না। তারপর আমার মুখ দিয়ে অন্য একটা গলা বের হলো, ও এখন কথা বলবে না। আমি সবকিছু দেখছিলাম কিন্তু কন্ট্রোল করতে পারছিলাম না। আমার শরীরটা অন্য কেউ চালাচ্ছিল। আমি ভেতর থেকে চিৎকার করছিলাম, থামো, এটা আমি না। কিন্তু বাইরে আমার মুখে একটা অদ্ভুত হাসি। এবং এই ঘটনাটি ঘটার পরেই আমার মা আবারও ভয় পেয়ে যায়। পরের দিনই আবার আমাকে নিয়ে যাওয়া হয় হাফিজ কাশেম সাহেবের কাছে। তিনি আমাকে দেখে বুঝে যান ব্যাপারটা অনেক দূরে চলে গেছে। তিনি কোরআনের আয়াত পড়তে শুরু করেন। হঠাৎই আমার শরীরটা কাঁপতে শুরু করে। আমি জোরে জোরে চিৎকার করি কিন্তু কণ্ঠস্বরটা আমার না। ওকে ওকে ছেড়ে দাও, এটা এখন আমার। মোল্লা সাহেব থেমে গিয়ে বললেন, এভাবে হবে না। আমি আপনাদের 15 দিন বাদে আসতে বলেছি। এই জিনিসটা থামাতে গেলে আমার সময় লাগবে। আপনারা এখন বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। আপাতত জলপনাটা খাওয়ান আর ওর ঘরেও একটু ছিটিয়ে দেবেন। আমার মা আমাকে বাড়ি নিয়ে চলে আসে এবং সেই রাতে আমি একা বসেছিলাম। ঘরটা ছিল অন্ধকার। হঠাৎই আয়নার দিকে তাকাতেই আমার সেই রিফ্লেকশন আবার দাঁড়িয়ে আছে। আমার মাথায় হঠাৎই একটা ফিসফিস কণ্ঠস্বর ভেসে উঠল, যেটা আমি স্পষ্ট শুনেছি। আমার আমার সাথে চুক্তি কর, আমি তোকে সব দেব, কিন্তু তোর শরীর আমার। এবং এটি শোনার পর আমি ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেলাম। আমার হাতটা নিজে থেকেই উঠছে রিফ্লেকশনের হাতের দিকে। আর ঠিক তখনই আমার মাথার ভেতর একটা শেষ চিন্তা আসে, আমি যদি এখন থামতে না পারি তাহলে আমি থাকবো না। আমি বুঝেছিলাম এটা থামানোর জন্য কিছু একটা করতেই হবে, কিন্তু আমি জানতাম আমি যে সিদ্ধান্ত নিতে চলেছি সেটাই আমাকে আরো গভীর অন্ধকারে টেনে নিয়ে যাবে। আর এই কথাটি ভেবেই আমি আয়নার সামনে থেকে সরে যাই। সেই রাতে আমি ঘুমাতে পারিনি, কারণ আমি জানতাম রাত 3টের কাছাকাছি কিছু একটা ঘটবেই। এবং ঘড়িতে তখন 2:55। হঠাৎই আমার মাথার ভেতর আবার সেই কণ্ঠস্বর, আজ আজ তুই আমাকে বেছে নে। আমি উঠে বসি, পাটা নিজের থেকেই মেঝেতে নামে। আমি হাঁটতে শুরু করি এবং আমি ভয়ে ভয়ে আবার গিয়ে দাঁড়ালাম আমাদের বাথরুমের সেই পুরনো আয়নার সামনে। ঘরের আলো বন্ধ, শুধু জানলার ফাঁক দিয়ে আসা একটা হালকা আলো। আর তখনই আয়নার ভেতরে আমার রিফ্লেকশনটা এবার নেই। তার জায়গায় একটা কালো অবয়ব, আমার মতো কিন্তু পুরোটাই অন্ধকার। ওটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, কিন্তু আয়নার ভেতরেই। তারপর ওটা হাত তুললো, আয়নার কাচের ওপর রাখলো। তুই তুই আমাকে অনেক দিন ধরে ডেকে যাচ্ছিস। আমি কিছু বলিনি, কিন্তু আমার মাথার ভেতরে ওর কথাটা স্পষ্ট শোনা যাচ্ছিল। তুই তুই একা, তোর ভয় আছে, তোর দুর্বলতা আছে, আর আমি সেইগুলোকে শক্তিতে বদলে দিতে পারি। কিন্তু কিন্তু এর বদলে একটা জিনিস লাগবে। আমি ভয়ে আতঙ্কে জিজ্ঞাসা করলাম, কি কি লাগবে? তোর তোর শরীর। আমার শরীরটা এই কথাটি শোনার পর কেঁপে উঠলো। আমার ভেতরে দুটো কণ্ঠস্বর, একটা বলছে না এটা ভূত, আরেকটা বলছে এটাই একমাত্র উপায়। আমি ধীরে ধীরে নিজের হাত তুললাম আয়নার দিকে, সেই কালো হাতের দিকে। তখনই আঙুলটা ছুঁতে একটা ঠান্ডা অনুভূতি আমার পুরো শরীরে ছড়িয়ে গেল, যেন বরফ ঢুকে যাচ্ছে আমার ভেতর। আর তখনই আমার ভেতরে একটা জড়ো আওয়াজ, এখন থেকে আমরা এক। আর এই কথাটি শোনার পর হঠাৎই আমি মাটিতে পড়ে যাই। আমার শরীর কাঁপতে থাকে, চোখে অন্ধকার নেমে আসে। যখন জ্ঞান ফিরল আমি নিজের ঘরে। আমি উঠে দাঁড়ালাম, আমার চোখে সবকিছু অন্যরকম লাগছিল। শব্দগুলো বেশি স্পষ্ট, চারপাশ যেন থেমে গেছে। আমি আবারও আয়নার দিকে তাকালাম, কিন্তু এবার আমার রিফ্লেকশনে পুরোপুরি আমি নিজেই, কিন্তু ওটার চোখটা আমার আগে ব্লিঙ্ক করলো। এবং সেই রাতের পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করলো আমার জীবনে। আমি যা চেয়েছিলাম ধীরে ধীরে সব পেতে শুরু করলাম, কিন্তু তার বিনিময়ে আমি হারাতে শুরু করলাম নিজের সত্তা। কারণ কারিন জিন এখন শুধু আমার সাথে থাকে না, ও এখন আমার ভেতরে। আমার জীবনে এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। প্রথমে সবকিছু যেন ভালো হচ্ছিল, আমি যেগুলো ভাবতাম সেটা সামহাও হয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করলাম অফিসে আমার পারফরমেন্স হঠাৎই বেড়ে গেছে, সবাই আমাকে নোটিস করছে, কিন্তু আমি কোনো এফর্ট দিচ্ছিলাম না।
সবকিছু যেন নিজে থেকেই হয়ে যাচ্ছিল। আর আমার মাথায় সেই শব্দ, আমি আমি তোকে বলেছিলাম আমি সব ঠিক করে দেব। কিন্তু এর সাথে সাথে আমি মানুষের থেকে দূরে যেতে থাকলাম। বন্ধুরা কল করতো, আমি ধরতাম না। মা ডাকতো, আমি ইগনোর করতাম। কারণ আমার মাথার ভেতরে সেই কণ্ঠস্বরটা বলতো, ওদের প্রয়োজন নেই, তুই এখন পুরোই আলাদা। একদিন রাতে আমি আয়নার সামনে আবার দাঁড়ালাম। এবার আমার চোখটা সম্পূর্ণ কালো দেখাচ্ছিল। আমি আবার ব্লিঙ্ক করলাম, কিন্তু পুরোপুরি নর্মাল। তাহলে কি এটা আমি হ্যালুসিনেট করেছিলাম? কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আমি নিজের ভেতরে অন্য কাউকে দেখেছি। আবার সেদিনই আমার ছোট্ট ভাই রাহুল আমার ঘরে ঢোকে। দাদা, তুই ঠিক আছিস তো? আমার সাথে খেলবি? কিন্তু হঠাৎই আমার মাথার ভেতরে আবার সেই কণ্ঠস্বর, ওকে ওকে সরিয়ে দে, ও হচ্ছে বাধা, ও আমাদের একসাথে থাকতে দেবে না। আমি রাহুলকে ধাক্কা দিয়ে ফেললাম। রাহুল পড়ে যায়। রাহুলের মাথায় আঘাত লাগলো। ওর চোখে ভয়। ও দৌড়ে সাথে সাথে কাঁদতে কাঁদতে ঘর থেকে চলে গেল। কিন্তু আমার ভেতরে একটা অদ্ভুত শান্তি। আমার মাথায় আবার সেই কণ্ঠস্বর, দেখলি কতটা সহজ। আবার সেই রাতে আমার বন্ধু আমির আমাকে কল করেছিল। আমি ধরিনি, কারণ আমার মাথার ভেতরে আবার সেই গলা, ওর দরকার নেই। আর এই কথাটি শোনার পরে আমি কলটা রিসিভ করিনি। কিন্তু পরের দিনই খবর পেলাম আমার বন্ধু আমির আলী অ্যাক্সিডেন্ট করেছে, গুরুতর আহত। আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম, কারণ ঠিক অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তে আমার মাথায় একটা চিন্তা এসেছিল, এই আমির খালি ডিস্টার্ব করে, ও না থাকলেই ভালো হতো। আর ঠিক পরের দিনই আমিরের অ্যাক্সিডেন্ট হয়। আমি বুঝতে পারছিলাম এই জিন আমাকে শুধু কন্ট্রোল করছে না, আমার চিন্তাগুলো বদলে দিচ্ছে। আমি নিজের ভেতরে চিৎকার করছিলাম, এটা আমি না, এটা আমি নয়। কিন্তু বাইরে আমি ঠান্ডা এবং নির্লিপ্ত। সেই রাতে আমি আবার জেগে উঠলাম রাত 3:21। এবার আমি নিজে থেকেই উঠে দাঁড়ালাম। আমার পা নিজে থেকেই হাঁটতে লাগলো। আমি গিয়ে দাঁড়ালাম জানলার সামনে। বাইরেটা পুরো অন্ধকার, কিন্তু জানলার কাচের রিফ্লেকশনে আমি একা ছিলাম না। আমার পেছনে সেই কালো অবয়বটা দাঁড়িয়ে ছিল। হঠাৎই ওই অবয়বটা বলল, তুই তুই এখন আমার, তোর সবকিছু এখন আমার। আমি অনুভব করলাম আমার শরীর, আমার মন সবকিছু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমি আবারও বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকালাম। মুখটা আমারই, কিন্তু আমার চোখ দুটো পুরো অন্ধকার, পুরোটাই কালো হয়ে গেছে। এবার আমি ব্লিঙ্ক করলাম, কিন্তু চোখ দুটো আমার পুরোটাই কালো হয়ে গেছে। আমি তখন বুঝে গেছিলাম আর সময় নেই। যদি এখন কিছু না করি তাহলে পুরোপুরি আমি হারিয়ে যাব। আমি নিজেকে আর ফিরে পাবো না, এবং এই জিনটা আমাকে পুরোপুরি বশ করে নেবে। আমি বেশি দেরি না করে পরিবারের সকলকে জানাই, কিন্তু আমার পরিবার এতটাই সাপোর্টিভ ছিল, আর বেশি দেরি না করে তারা আবার আমাকে নিয়ে যায় তপসিয়ার সেই মোল্লা হাফিজ কাসিম সাহেবের কাছে। তিনি আমাকে দেখে কিছুই বললেন না, তিনি বুঝে যান এবারের লড়াই শেষ পর্যায়ে। এরপর আমায় নিয়ে যায় পেছনের একটা ঘরে, একটা ছোট্ট ঘর, জানলাটা বন্ধ, দরজা বন্ধ, চারপাশে শুধু হালকা আলো। আমাকে একটা চেয়ারে বসানো হলো, হাত দুটো ধরে রাখা হলো। মোল্লা সাহেব কোরআনের আয়াত পড়া শুরু করলেন, প্রথমে ধীরে, তারপর খুবই জোরে জোরে। হঠাৎই আমার মনে হলো ঘরের ভেতরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে, জানলার কাঁচগুলো কাঁপছে, কিন্তু বাইরের আকাশ একদমই পরিষ্কার ছিল। হয়তো আমি হ্যালুসিনেট করছি। আমার শরীরটা হঠাৎই কাঁপতে শুরু করলো। আমি আর নিজের মধ্যে ছিলাম না। আমার হাত পা শক্ত হয়ে গেছে, চোখটা উল্টে গেছে। তখন আমি নিজের মধ্যে ছিলাম না। পরে এসব আমি আমার মায়ের কাছ থেকে শুনি। কিন্তু মোল্লা সাহেব থামলেন না, তিনি আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন। ঘরের ভেতরে শব্দ বাড়তে লাগলো। আমি অনুভব করছিলাম আমার ভেতরে কিছু একটা আমায় জোরে জোরে ধাক্কা মারছে। ঘরের কোণে একটা আয়না রাখা ছিল, হঠাৎই সেটা নিজে থেকেই কাঁপতে শুরু করলো। তারপর আমার চোখটাও চলে যায় সেই আয়নার দিকে। আয়নার ভেতরে আমি একটা মুখ দেখতে পাই, যেটা খুবই কালো, কুচকুচে, চোখ দুটো পুরোটাই অন্ধকার। ওটা বলছে, তুই তুই আমাকে বের করতে পারবি না। এবং এই কথাটি শোনার পর মোল্লা সাহেব উঠে দাঁড়ালেন, আমার মাথায় হাত রাখলেন, আর খুব জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন। ঘরের ভেতরে শব্দ, বাতাস সবকিছু যেন একসাথে বাড়তে লাগলো। আমি চিৎকার করে উঠলাম, থামো, আমি পারছি না। কিন্তু সাথে সাথে আমি অনুভব করলাম সেই কণ্ঠস্বর আমার মাথায়, ওকে থামতে বল, না হলে আমি সব শেষ করে দেব। এরপরই হঠাৎ একটা জোরে শব্দ হলো, যেন কিছু একটা আমার শরীর ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। আমার শরীরটা হঠাৎই ঢিলে হয়ে যায়, আর আমি মাটিতে পড়ে যাই। আর এরপর আমার আর কিছুই মনে নেই। আমি যখন চোখটা খুলি তখন আমি আমার বিছানায়,
পাশে ছিল আমার মা আর ভাই। সবকিছু শান্ত, আমি উঠে বসি, চারপাশে তাকালাম, সবকিছু ঠিক। কিন্তু সেদিনই আমি আবার বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম এবং আমার চোখ একটু দেরিতে ব্লিঙ্ক করলো। আমি তখন বুঝলাম হয়তো ওইটা পুরোপুরি আমায় ছেড়ে যায়নি, হয়তো ও এখনো আমার সাথেই আছে। কারণ কারিন জিন কখনো পুরোপুরি ছেড়ে যায় না, ওটা তোমার শরীরেরই অংশ। তাই আজও আমি একা ঘুমাই না, আয়নার দিকে বেশিক্ষণ তাকাই না, কারণ আমি জানি ও এখনো আছে আমার ভেতরেই, কোথাও না কোথাও আমাকে দেখছে। আর আজও আমি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারিনি। আমি জানি না এই ঘটনা কতটা তুমি বিশ্বাস করবে, কিন্তু একটা কথা নিশ্চিত, এই পৃথিবীতে এমন কিছু আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তারা সর্বত্র আমাদের দেখছে। আর এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা। আমার মনে হয় কারিন জিন হয়তো এখনো আমার সাথেই আছে। আমার ঘটনাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আমি অপেক্ষায় থাকবো। আর এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা 100তম স্পেশাল এপিসোডে, যেটা রাশেদ ভাই আমাদের পাঠিয়েছে। আর ধন্যবাদ রাশেদকে এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। আশা করি তুমি ভবিষ্যতেও এরকম ঘটনা পাঠাবে। ঘটনাটি কেমন লাগলো আপনাদের সামনে লাইভ পাঠ করে শোনালাম, মানে এই ঘটনা পাঠ করতে গিয়ে আমার গলাও বসে গেছে, মানে যখন ওই ভয়ঙ্কর জিনের আওয়াজগুলো করছিলাম। তো ঘটনাটি লাইভ আপনাদের সামনে পাঠ করে শোনালাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের জীবনেও যদি ঘটনা থাকে তাহলে সেটি আমাকে পাঠাবেন, আমি আপনাদের ঘটনাগুলো শেয়ার করব। আর রাসেল যে ঘটনাটি পাঠিয়েছে, ঘটনা একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে পরিবারের সাথে সবকিছু শেয়ার করেছে। আর এটা খুবই জরুরি, কারণ আমরা যখন আমাদের সাথে আমাদের জীবনে যখন কোনো কিছু হয়, তখন আমরা পরিবারকে বলতে পারি না অনেক কিছু, বা শেয়ার করতে পারি না, এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যার ফলে আমরা নিজেরাই অন্ধকারের দিকে চলে যাই, মানে ডিপ্রেশনে চলে যাই। তো সকলকে আমি বলবো, যদি কারোর সাথে এরকম ঘটনা ঘটে, বা শুধু ভৌতিক বিষয় না, যে কোনো বিষয়, তোমরা কিন্তু তোমাদের বাবা মা সবার সাথে শেয়ার করো। কারণ আজকালকার ইয়ং জেনারেশন ছেলে পেলে এই জিনিসগুলো শেয়ার করতে পারে না, মানে আস্তে আস্তে মনের ভিতরে চেপে থাকে, যার জন্য অনেকে ডিপ্রেশনে চলে যায়। সো এই জিনিসটা তোমরা করো না, কারণ যত বেশি কথা বলবে মানুষের সাথে, যত বেশি তোমাদের জীবনের দুঃখ কষ্টগুলো শেয়ার করবে, তত বেশি তোমরা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। আর এটাই ছিল আজকের একটি ভয়ঙ্কর কারিন জিনের ঘটনা। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। আর এমনই কোনো ভৌতিক ঘটনা বা সত্যি ভৌতিক ঘটনা আপনাদের কাছেও থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আমাকে লিখে পাঠান, অথবা ভয়েস মেলও করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি, ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে।